আচ্ছা, প্যারাগ্রাফের সমস্যা তোমার, কিভাবে প্যারাগ্রাফ লিখবে, যদি প্যারাগ্রাফ কমন আসে সেটা কিভাবে অ্যান্সার করবে, আনকমন আসলে কিভাবে অ্যান্সার করবে, সাজেশন কোনগুলো কোনগুলো এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই একটা ক্লাসে রিটেন শিখি। এই ক্লাসের মধ্যেই আমরা সকল কিছু আলোচনা করব। আজকের এই ক্লাসে মূলত আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, প্যারাগ্রাফ কিন্তু আমাদের আসেই। প্যারাগ্রাফ এমন একটা টপিক যেটা আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রেই প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই আছি প্যারাগ্রাফ মুখস্থ করি, কিন্তু যদি আনকমন একটা প্যারাগ্রাফ চলে আসে আমরা সেটার অ্যান্সার করতে পারি না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফের কয়টা অংশ, লেখার নিয়ম কী কী, যদি তোমার কমন নাও আসে তবে কীভাবে লিখলে তুমি নাম্বার পাবা, বিস্তারিত। তার পাশাপাশি এইখানে আমরা সাজেশন দিয়ে দিব যেই সব প্যারাগ্রাফগুলো তোমার বোর্ড পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, লাস্টে আমাদের ওই সাজেশনগুলো থাকবে। সুতরাং সম্পূর্ণ ভিডিও একদম মনোযোগ সহকারে দেখো। চাইলে হচ্ছে তোমরা নোট করতে পারো। কেন নোট করবা, আমি সবসময় একটা কথা বলি, তুমি যদি ইংরেজিতে পাস করতে চাও বা এ প্লাস পেতে চাও তাহলে উভয় ক্ষেত্রেই তোমার রিটেনে ফোকাস করা লাগবে। কারণ হচ্ছে রিটেন এমন একটা জিনিস যেখানে লিখলেই নাম্বার, তুমি যদি একটু নিয়মগুলো ঠিক করে লিখো তাইলে নাম্বার পাবো। অনেক সময় রিটেন ভুল গেলেও নাম্বার পাওয়া যায় যদি নিয়ম ঠিক থাকে। সুতরাং তুমি নিয়মগুলো একটু নোট করে রাখবা, এর ফলে পরীক্ষার আগের দিন তুমি জাস্ট নিয়মগুলো একটু দেখে গেলেই হয়ে যাচ্ছে। ওকে, আমি একদম সিম্পলভাবে একদম শর্ট ভিডিওর মাধ্যমে যত দ্রুত সম্ভব তোমাদের এই প্যারাগ্রাফের যাবতীয় সব কিছু শিখাই দেবো। ওকে ভাইয়া, তার আগে বলি আমি হচ্ছি তোমাদের সাজিদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফে কয়টা অংশ থাকে? আমরা যেহেতু এখন এইচএসসি লেভেলে আছে আমাদের একটু অ্যাডভান্স ভাবতে হবে। ওকে, আমাদের প্যারাগ্রাফে মূলত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স সেন্টেন্স একটা হচ্ছে টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে মেইন বডি, মেইন বডি, আরেকটা হচ্ছে কনক্লুশন, কনক্লুশন। এইগুলো হচ্ছে মেইন পয়েন্টগুলো। ওকে, একটা প্যারাগ্রাফে এই তিনটা জিনিস মেইনলি থাকে। এখন তোমরা মূলত জানোই না যে এই টপিক সেন্টেন্স মূলত কি। এখন তোমার মাথায় রাখতে হবে যে যখন আমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ আসে তখন কিন্তু আমাদের অনেকগুলো দিয়ে দেয়, যেমন ট্রি প্লান্টেশন বা তোমার ডিফরেস্টেশন বা লোডশেডিং, যাই আসুক না কেন। টপিক সেন্টেন্সটা হচ্ছে তোমার শুরুর সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সে পুরো প্যারাগ্রাফের ওভারভিউ কি করবে, অর্থাৎ তুমি প্যারাগ্রাফটা কি সম্পর্কে লিখতেছো এইটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্সে ফুটে আসবে বা ফুটে উঠবে। ওকে, সুতরাং টপিক সেন্টেন্সটা কি? আমার টপিক সেন্টেন্স হচ্ছে ওভারঅল একটা কি ভিউ, ওভারভিউ বলতে পারো, ওভারভিউ, ওভারভিউ। টপিক সেন্টেন্সটা হচ্ছে কি আমার ওভারভিউ। সুতরাং আমার প্যারাগ্রাফে যা যা থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফ আমার কি সম্পর্কে এটা আমি এখানে বলে দেবো। এখন ওভারভিউটা কি হতে পারে, তুমি ধরতে পারো একটা একটা ডেফিনেশন বা সংজ্ঞা হতে পারে ট্রি প্লান্টেশন নিয়ে। এখন ট্রি প্লান্টেশনের হচ্ছে টপিক সেন্টেন্সটা কি হতে পারে? ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং ট্রিজ অ্যাট এ লার্জ স্কেল। এটা হতে পারে যে বৃক্ষরোপণ বলতে বোঝায় অনেক বেশি বেশি গাছ লাগানো। এটা হচ্ছে কি টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখলেই তুমি বুঝে যাবা যে এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা টপিক সেন্টেন্স দিয়েই হচ্ছে। এখন আমরা বিস্তারিত যখন প্র্যাকটিস করবো একটু পরে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আর মেইন বডিটা কি? মেইন বডি হচ্ছে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করবে। সাপোর্ট করবে বলতে মূলত তুমি কি সম্পর্কে লিখতেছো প্যারাগ্রাফটা সেটা বর্ণনা, মূলত বর্ণনা, বর্ণনা বা টপিক সেন্টেন্সকে সাপোর্ট করবে। এখন তুমি ট্রি প্লান্টেশন নিয়ে বিভিন্ন কিছু লিখতে পারো, কোনো প্যারা নাই। আর লাস্টে গিয়ে হচ্ছে কি কনক্লুশন। কনক্লুশন আমরা সম্ভবত কি দেখি, একটা সমাপ্তি দেই। সমাপ্তি কীরকম থাকে যে গভর্নমেন্ট শুড টেক স্টেপ, কি সরকারের উচিত কি বৃক্ষ নিধনে কি বন্ধ করা বা এই বৃক্ষ রোপণে সাহায্য করা, কোনো একটা দিতে পারো। এখন এই শুড, উচিত, অনুচিত এগুলো কি কনক্লুশনে আমরা দিয়ে দিই। ওকে, সুতরাং আমরা এই হচ্ছে বেসিক একটু ধারণা পেলাম। এখন আমরা হচ্ছে নোট করে রাখবো মূলত কোনগুলো, এইগুলো হচ্ছে নোট করে রাখার বিষয়। এগুলো হচ্ছে কি তোমার মাথায় রাখতে হবে যখন তুমি প্যারাগ্রাফ শুরু করবা। ফার্স্ট অফ অল, বাম পেজ থেকে লেখা শুরু করতে হবে। এই একটা জিনিস যে বাম পেজ থেকে লেখা শুরু করতে হবে এইটা মনে রাখবা তোমার সকল রাইটিংয়ের ক্ষেত্রে, হোক এটা বাংলা হোক এটা ইংরেজি। এখন বাম পেজ কোনগুলো, আমি তোমাকে যদি একটা খাতা দেখাই, তোমার সাপোজ পরীক্ষার খাতাটা হবে এই রকম। এই পরীক্ষার খাতা যদি খুলো, এটা হচ্ছে কি তোমার ডান পেজ আর এটা হচ্ছে কি বাম পেজ, এটা হচ্ছে কি রাইট, এটা হচ্ছে কি লেফট। সব সময় মনে রাখবা যেই কোনো রাইটিং তুমি হচ্ছে ডান পেজ থেকে শুরু করবা, বাম পেজ থেকে শুরু করবা। যে কোনো রাইটিং কি বাম পেজ থেকে শুরু করবা। কারণ হচ্ছে তুমি যদি
বাম পেজ থেকে শুরু করো, তাহলে লেখাটা লিখতে লিখতে শেষ করতে করতে এখানে এসে আবার এইখান থেকে শুরু হবে। যখন তোমার যে খাতা পরিদর্শক আছে, এক্সামিনার তোমার খাতাটা দেখবে, তখন হচ্ছে কি তার আর বারবার কি উলটপালট করে দেখতে হবে না। তুমি জাস্ট এইভাবে তিনি যদি খাতাটা রাখে তাহলে দেখা হয়ে যাবে। তোমার পরীক্ষার নাম্বার ডিপেন্ড করতেছে তুমি কত সুন্দর করে তোমার লেখাটা প্রেজেন্ট করতে পারতেছো। সুতরাং এই ব্যাপারে একটু সতর্ক থাকা লাগবে। ওকে ভাইয়া, তারপর দেখো বাম পেজ থেকে লেখা শুরু করব, ঠিক আছে। এখন হচ্ছে টাইটেল। টাইটেল বলতে কি একটা নাম দিতে হবে। তোমার প্যারাগ্রাফে অবশ্যই একটা নাম থাকবে, অবশ্যই একটা কি নাম থাকবে। এখন নামটা যদি ট্রি প্লান্টেশন আসে, ট্রি প্লান্টেশন, লোডশেডিং আসলে লোডশেডিং, তারপরে ডিফরেস্টেশন আসলে ডিফরেস্টেশন, যেটাই আসুক না কেন অবশ্যই নাম দিবা। দেখো প্যারাগ্রাফে নামের উপরে কিন্তু 2 নাম্বার আছে। তুমি যদি কিছুই পারো না, হ্যাঁ তোমার কমনই পড়ে নাই, তুমি জাস্ট নামটা দিয়ে আসো, 1 থেকে 2 নাম্বার এমনিই পাবা। এখন যদি বলি তুমি যদি কমন না পড়ে, তুমি যদি এই নিয়মগুলো ফলো করে লিখে আসো না, যা কিছু লিখে আসো, তুমি মোটামুটি ভালো একটা নাম্বার পাবা, যেটা পাস করার জন্য A+ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এইবার দেখো এক প্যারাতে শেষ করতে হবে প্যারাগ্রাফ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ কি অবশ্যই এক প্যারায় শেষ করতে হবে। প্যারাগ্রাফ যদি তুমি 2 প্যারায় শেষ করে ফেলো, তাহলে কিন্তু কি কখনো জীবনও তুমি নাম্বার পাবো না। এখন দেখো এক প্যারাটা কি, এক প্যারা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে কি এক প্যারা। এখানে কি অন্য কিছু দেখতেছো? এখানে কি এমন লিখতে 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 আবার কি আমরা আরেকটা প্যারায় গেছি? আরেকটা প্যারায় কিন্তু যাইনি। এই দেখো আমরা কিন্তু এক প্যারার মধ্যেই সকল কিছু কভার করেছি। এই হচ্ছে এক প্যারা। প্যারাগ্রাফ অবশ্যই এক প্যারাতে হবে। অলরেডি যেহেতু তোমরা এখন 11-12-এ আসো, তোমাদের এইটুকু জ্ঞান থাকার কথা উচিত বলে আমি মনে করি। এক প্যারাতে শেষ করতে হবে প্যারাগ্রাফ। তারপরে ওয়ার্ড লিমিট, একটা ওয়ার্ড লিমিট কিন্তু থাকে। অনেক সময় বলে দেয় যে 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লিখো বা 250 ওয়ার্ডের মধ্যে লিখো। এখন ওয়ার্ড লিমিটটা সবসময় মাথায় রাখবা। যদি 150 ওয়ার্ড থাকে 150 ওয়ার্ড, 200 ওয়ার্ড থাকলে 200 ওয়ার্ড। অর্থাৎ কি তুমি যদি 200 ওয়ার্ড থাকে, সাপোজ 200 ওয়ার্ড দেওয়া আছে, তুমি এই ক্ষেত্রে সর্বোচ্চ 200 থেকে 250 বা 220-এর মধ্যে থাকতে পারলে আরও ভালো। এখন তুমিরা যদি ভেবে থাকো যে অনেক বেশি লিখলেই নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। প্যারাগ্রাফ অনেক বেশি লেখার দরকার নেই, অল্প লিখলেই ভালো একটা স্কোর করা যায়। এই জিনিসটা সবসময় মাথা রাখবা। ওকে ভাইয়া, ডান ডান আশা করছি। এখন বেশি লেখার দরকার নাই, সর্বোচ্চ 2 পেজ লিখবা। কতটুকু? এখন এই প্রশ্নটা যে তোমরা আমাদের কাছে কতবার বলো, এটার কোনো কি শেষ নেই। ভাইয়া প্যারাগ্রাফ কতটুকু লিখবো? ভাইয়া প্যারাগ্রাফ কি বেশি লিখলে বেশি নাম্বার নাকি? ভাইয়া আমি প্যারাগ্রাফ 3 পৃষ্ঠা লিখে আসছি। এইরকম প্রশ্ন করার কিছু দরকার নেই, সর্বোচ্চ 2 পেজ লিখলেই হবে। তুমি যদি বাম পেজটা থেকে শুরু করো, লিখে লিখে তুমি ডান পেজে এসে শেষ করবা। যেমন হচ্ছে তুমি এখান থেকে সাপোজ এখান থেকে শুরু করলা, তোমার খাতার এইখান থেকে শুরু করলা, এখন লিখতে লিখতে তুমি এইখানে শেষ করে দিবা, তাহলেই হবে। আর কোনো প্যারা নিতে হবে না, 2 পেজ যথেষ্ট। কিন্তু হ্যাঁ, চেষ্টা করবা একটু উন্নত, একটু ভালো ভালো ওয়ার্ড ব্যবহার করতে। কারণ হচ্ছে তোমরা অলরেডি কিন্তু 6-7-এর বাচ্চা নাই, তোমরা একটু আপডেট হয়েছো। তোমরা একটু ভালো ভালো একটু কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করা শিখবে এখন থেকেই। ওকে, আর যদি না শিখো সমস্যা নাই। এখন দেখো আমরা একটা হচ্ছে উদাহরণ দেব। উদাহরণে কি ছিল, আমাদের শুরুতেই হচ্ছে কি বাম পেজ থেকে লিখতে হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ছোট্ট করে লিখে দিছি, তুমি প্যারাগ্রাফটা 2 পেজের মধ্যে শেষ করলেই হবে। এখানে 150 ওয়ার্ডের মধ্যে আছে, তুমি যদি 200 ওয়ার্ডে শেষ করতে চাও আরেকটু বড় হবে, শেষ, সিম্পল। এখন দেখো আমরা জানি যে প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা কি আমার টপিক সেন্টেন্স থাকবে, তার আগে একটা টাইটেল দেওয়া লাগবে, ট্রি প্লান্টেশন। এই টাইটেলটা অবশ্যই হচ্ছে কি একটু বড় করে দিবা। এখানে যতটুকু লিখছো তার হচ্ছে কি একটু বড় করে দিবা। বড় করে দিয়ে এখানে একটা দাগ দিবা, একটা বা 2টা তুমি দাগ দিতে পারো। অনেকে কালার পেন ইউজ করতে চাও, যেই কোনো কালার পেন ইউজ করবা না। যদি কালার পেন ইউজ করতে চাও, নীল কালারের কালার পেন ইউজ করার চেষ্টা করবা, যেটা কি কালি ছড়াবে না। কিন্তু আমার যদি প্রশ্ন বা আমার যদি অ্যাডভাইস শোনো, আমি বলবো যে কোনো কালার ইউজ করা দরকার নেই। রিস্ক কেন নিবা ভাই? রিস্ক নেওয়া তো কোনো মানেই হয় না। তুমি যদি এমনিই পরিষ্কারভাবে লিখতে পারো, এমনিই মার্কস পাবা। যখন ট্রি প্লান্টেশন লিখবা, নামটা কিন্তু অবশ্যই, এটা কি নাম বা টাইটেল, এটা কি টাইটেল, টাইটেল বা নাম যাই বলো না কেন। এখন তারপর একটু জায়গা ফাঁকা রাখবা। অনেকে করো কি এইখানে নাম দিয়া এইখান থেকে শুরু করে দাও, কিন্তু না, একটু জায়গা ফাঁকা রেখে একটু নিচ থেকে শুরু করবা। আর এটা একটু মিডলে রাখবা। তোমার যে মার্জিন করার পরে খাতাটা যে থাকবে, ওইটার মিডলে রাখার চেষ্টা করবা, যাতে দেখতে সুন্দর লাগে। এখন দেখো সবসময় প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা কি সম্পূর্ণ ওভারভিউ করবে, যে আমি প্যারাগ্রাফটা কি নিয়ে লিখতেছি। এটা হবে আমার টপিক সেন্টেন্স। ট্রি প্লান্টেশন মিন্স প্লান্টিং ট্রিজ ইন লার্জ নাম্বার। ট্রি প্লান্টেশন বলতে কি বোঝায়?
যে অনেক বৃহত্তর পরিসরে গাছ লাগানো। এই দেখো আমি প্রথম সেন্টেন্সটা পড়ে কিন্তু বুঝে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার এই প্যারাগ্রাফটা কি নিয়ে হবে। সুতরাং টপিক সেন্টেন্সটা কি তুমি বুঝতে পারছো? টপিক সেন্টেন্স কি? এইটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। আমি একটু মার্ক করে দেই, তাইলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এই যে এটা হচ্ছে কি তোমার টপিক সেন্টেন্স, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স এগুলো নোট করে রাখো, হ্যাঁ নোট করলে তোমার কাজে দিবে। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এখন দেখো ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট টু আস ইন মেনি ওয়েজ। এখন দেখো, এখন এই টপিক সেন্টেন্সকে আমার সাপোর্ট করার জন্য যা যা দরকার এগুলো আমরা এখন লিখবো, কিন্তু সকল কিছুকে এক প্যারার মধ্যে কমপ্লিট করব, এক প্যারার মধ্যে, এর বেশি যাবো না। কিন্তু যদি প্যারাগ্রাফ একটার বেশি প্যারায় চলে যাও তাহলে কিন্তু কি এটা কম্পোজিশন হয়ে যাবে, এটা তোমার ভুল, 0 নাম্বার পাবা। প্যারাগ্রাফে যদি একটার বেশি কিসে যাও, প্যারায় যাও, তাহলে 0 নাম্বার পাবা, এটা সব সময় খেয়াল রাখবা। এখন দেখো ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট টু আস ইন মেনি ওয়েজ, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ট্রিজ। আমরা আমাদের কি অস্তিত্ব গাছ ছাড়া চিন্তা করতে পারি না। এই দেখো এখন ট্রি প্লান্টেশনের কি সুবিধা আছে সকল কিছু এখানে আমরা তুলে ধরতেছি যে প্রয়োজনীয়তা কি। ট্রিজ কভার এ গ্রেট ডিল অফ আওয়ার ফুড কি ডেফিসিয়েন্সি বাই প্রোভাইডিং ফ্রুটস অ্যান্ড ভিটামিনস। এখন ফ্রুট ডেফিসিয়েন্সি মানে কি, খাবারের যে শূন্যতা, এই যে আমাদের গাছ যে কি ভিটামিন এবং কি ফল ফলাদি প্রোভাইড করে, এটা দ্বারা কি আমাদের যে খাবারের যে শূন্যতা আছে ওইটা পূরণ করে। কিসে পূরণ করে? তোমার এই গাছ। এখন গাছের যেহেতু এটার বলাই হচ্ছে ট্রি প্লান্টেশন নিয়ে, বৃক্ষরোপণ নিয়ে, এখানে গাছের যত সুবিধা আছে সব তুমি তুলে ধরবা। ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোশন। ইরোশন মানে কি ক্ষয়, মাটির যে ক্ষয় আছে এটা কি রোধ করে হচ্ছে বৃক্ষ। তো মেনি কাইন্ডস অফ মেডিসিন আর প্রিপেয়ার্ড ফ্রম লিভস, রুটস অ্যান্ড বার্ক অফ ট্রিজ। অ্যান্ড লিভস মানে কি গাছের পাতা, রুটস মানে কি শিকড়, আর বার্ক অফ ট্রিজ মানে কি ছাল, গাছের ছাল। বলতেছে যে বিভিন্ন ধরনের ঔষধ গাছের পাতা, গাছের ছাল এবং গাছের মূল দ্বারা বা গাছের শিকড় দ্বারা তৈরি করা হয়। অ্যাবভ অল, পরিশেষে বা সর্বোপরি, দে হেল্প আস টু কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স বাই সাপ্লাইং অক্সিজেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তারা আমাদেরকে অক্সিজেন দেওয়ার মাধ্যমে আমাদের যে বাস্তুতন্ত্র আছে, ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে, পরিবেশগত যে ভারসাম্যটা আছে সেটা রক্ষা করতে সাহায্য করে। আমরা জানি যে কি গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা আবার অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এইভাবে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স আমাদের এই সমাজে হয়ে আসছে। দেখো জেনারেলি ট্রিজ আর প্লান্ট ইন জুলাই অ্যান্ড অগস্ট। সাধারণত কি জুলাই এবং আগস্ট মাসে গাছ রোপণ করা হয় বা বৃক্ষরোপণ করা হয়। দে ক্যান বি প্লান্টেড অন রোড সাইড অ্যান্ড ইন অল এডুকেশনাল ইনস্টিটিউট। তাদের কি কোথায় কোথায় লাগানো যায়? রোড সাইডে লাগানো যায় এবং সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে লাগানো যায়। তোমার যেমন করে ইচ্ছা, এটা দিবা না কিন্তু, এটা ছোট করে আমি লিখছি, তোমরা তোমাদের মতো বড় করে লিখবা। তোমাদের প্রত্যেকটা গাইড এটা দেওয়া আছে। যারা আমাদের কোর্সে আছো তোমরা হচ্ছে যে পিডিএফটা আমাদের দেওয়া আছে, আমাদের কম্বাইন ইংলিশ যে বইটা, কিউএনএ কম্বাইন ইংলিশ, ওইখানে ইচ অ্যান্ড এভরিথিং এর বাইরে আসবে না। ওই পিডিএফটা পড়ে যাও, যার কাছে বইটা আছে বইটা দেখে যাও, তাইলেই হবে, আর কিচ্ছুই লাগবে না। বা তোমার কাছে যেই ইংরেজি বই থাকুক না কেন, হোক সেটা নবদূত, হোক সেটা পাঞ্জাবি, হোক সেটা লেকচার, তুমি সেটাতে পড়ে যেতে পারো। টু প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। আমাদের পরিবেশকে সংরক্ষণের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। দ্য গভর্নমেন্ট শুড এনকারেজ পিপল টু প্লান্ট ট্রিজ থ্রু ভেরিয়াস মিডিয়া। এখন দেখো ওই যে একটা কি কনক্লুডিং সেন্টেন্স দরকার না, আমরা কিন্তু এখানে বলছি যে আমাদের তিনটা হচ্ছে কি তিনটা পার্ট, একটা হচ্ছে কি টপিক সেন্টেন্স, আরেকটা হচ্ছে কি মেইন বডি, এটা হচ্ছে মেইন বডি। ভাইয়া আমাদের একটু ভুল গেছে, মেইন বডি দিয়ে দিচ্ছি আমি, এটা হবে মেইন বডি, সরি মেইন বডি, আরেকটা হচ্ছে কনক্লুশন। এখন দেখো টপিক সেন্টেন্স কিন্তু আমার এসে গেছে, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, তারপর এটা মেইন বডি, আর কনক্লুশন হচ্ছে কি আমার এই যে এটা হচ্ছে কি আমার কনক্লুশন। দাঁড়াও আমি একটু অন্যভাবে দিই, এই লাস্টের সেন্টেন্সটা কি আমার কনক্লুশন, এটা হচ্ছে আমার কনক্লুশন। এটা কি আমার কনক্লুশন, যে একটা সেন্টেন্সের মাধ্যমে আমি কনক্লুড করে দিছি। তুমি এটাকে আরও নতুনভাবে সুন্দর করে লিখতে পারো, এখানে উল্লেখ করতে পারো যে যদিও
গাছ আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, কিন্তু কি মানুষ বিভিন্ন কাজের জন্য গণহারে গাছ কেটে ফেলতেছে। ডিফরেস্টেশনে তোমরা পড়েছো, ওইখান থেকে একটু এসে এখানে অ্যাড করতে পারো। 2 পৃষ্ঠা তুমি সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করে সুন্দর করে গুছিয়ে তুমি কি করে দেবা, পূরণ করে দেবে। এইখানে তুমি আরেকটু হেল্প নিতে পারো, যখন তোমার প্যারাগ্রাফটা আসে মাঝে মধ্যে বিভিন্ন কি পয়েন্ট বা ক্লু দেওয়া থাকে যে হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন কেন জরুরি, তারপর কেন ট্রি প্ল্যান্টেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার কি করতে পারে, আমরা কি করতে পারি ট্রি প্ল্যান্টেশনের জন্য। এই অনেক ক্লু কিন্তু কি তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ওগুলো ফলো করে অ্যান্সার করতে পারো। আর যাদের হচ্ছে আগে থেকে জানা মুখস্থ আছে, তোমরা মুখস্থটা ভালো করে দিয়ে দিবা এইচএসসি পরীক্ষার্থী যারা আসো। ওকে, একদম সংক্ষেপে আমি দেখাই দিলাম যে নিয়মগুলো আসলে কীভাবে তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, এই যে টপিক সেন্টেন্স, এটা কি কনক্লুশন, আর মাঝখানটা মেইন বডি। এই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু খেয়াল রাখছি যে বাম পেজ থেকে শুরু করেছি, তারপরে টাইটেল দিয়েছি, এই টাইটেল হচ্ছে কি এই নামটা আমরা দিয়েছি, তারপরে হচ্ছে এক প্যারাতে শেষ করতে হবে, আমরা এক প্যারাতেই শেষ করেছি। তারপরে কি ওয়ার্ড লিমিট, 200 থেকে 220, আমাদের এখানে জায়গা কম এই কারণে আমরা 200 যাইনি, আমাদের এখানে 160টার মতো ওয়ার্ড আছে, আমরা 160টা তোমরাই তোমার মতো 200 বা 250 মতো করে নেবা, কিন্তু বেশি কিন্তু ওয়ার্ড কি দিবা না। তুমি এমন কোনো কথা নেই যে বেশি লিখলে বেশি নাম্বার, অল্প লেখে অনেক ভালো নাম্বার পাওয়া যায়, এটা সবসময় মাথায় রাখবা। তারপর দেখো, তারপর সর্বোচ্চ 2 পেজ, আমরা 2 পেজের মধ্যে শেষ করেছি। কিন্তু এইখানে একটা ব্যাপার লক্ষণীয় যে যেহেতু আমার এইটা কি এক প্যারাতে শেষ করতে হবে, তোমরা একটু খেয়াল রাখবা। তোমরা কি খেয়াল রাখবা, তোমরা একটা ভুল করো, এই ভুলটা মোটেও করবা না। তোমরা কখনো একটা সেন্টেন্স ধরো এখান থেকে শুরু করবা, বাম সাইড থেকে শুরু করবা, একটা সেন্টেন্স লিখতে এখান থেকে শুরু করবা, লিখতে লিখতে এখানে এসে যাতে শেষ না হয়, এখানে যাতে কোনো মতে ফুল স্টপ না পড়ে লাস্টে, তুমি এইখানে এসে ফুল স্টপ পড়ো কোনো সমস্যা নাই, এখানে পড়ো সমস্যা নেই, কিন্তু এই পেজের শেষে যাতে কখনোই ফুল স্টপ না পড়ে, তাহলে কিন্তু এইটা একটা প্যারা হয়ে যাবে, এইটা আরেকটা প্যারা হয়ে যাবে। ভাইয়া বি কেয়ারফুল, যদি তোমার টিচার যদি ওইভাবে ধরে তাহলে কিন্তু 0 পাবা। কখনোই এই পেজে বাম পেজের লাস্টে কোনো সেন্টেন্স শেষ করবা না, চেষ্টা করবা যে এইখানে বা এইখানে শেষ করে এইখানে বা শেষ করার। ওকে, একটা সেন্টেন্স লিখতে লিখতে যাতে এই পেজে এসে শেষ হয়, এটা খেয়াল রাখবা, আমাদের কিন্তু ধরা খাবা। ওকে, এই হচ্ছে আমরা নিয়মগুলো শিখলাম। দেখো সাজেশন তো সবাই দেয়, কিন্তু নিয়ম কজন শেখায়, আগে আমরা নিয়ম শেখাবো পরে সাজেশন দিব, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ওকে, বিস্তারিত সকল কিছু তো কোর্সে আসেই, সমস্যা কি। এখন দেখো সাজেশনগুলো কি, সাজেশন থেকে যে আসবেই এই রকম কিন্তু না, আমি বারবার বলতেছি, কিন্তু এগুলো হচ্ছে ইম্পর্টেন্টগুলা। ইম্পর্টেন্ট কি অনুযায়ী আমরা দিয়েছি, কারণ হচ্ছে এগুলো অনেক বোর্ডে ঘুরে ফিরে এসেছে, বোর্ডে রিপিট হয়, কিন্তু এইবারও আসতে পারে আবার নাও আসতে পারে, কিন্তু আসার সম্ভাবনা বেশি। আমি বলতেছি না যে 100%ই আসবে, কারণ নতুন সিলেবাসে কেমন আসতে পারে, কি দিবে এটা আমরা জানি না, কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা 90%। ওকে, এইটা কিন্তু বাদবাকি 10% আল্লাহর হাতে, কিন্তু তোমরা এগুলো একটু দেখে নিতে পারো, আইডিয়া জেনারেশনে তোমার হেল্প হবে। দেখো এনভায়রনমেন্ট পলিউশন থেকে আসতেই পারে, বা কি পরিবেশ দূষণ, এখানে বিভিন্ন পরিবেশ দূষণে আসবে। তারপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, তারপরে পহেলা বৈশাখ, তারপরে ফুড অ্যাডাল্টারেশন, তারপরে গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন। দেখো এখানে আমি একটু বলি, তোমার 2 ধরনের থাকে, একটা হচ্ছে প্রোস অ্যান্ড কনস, মানে হচ্ছে ভালো মন্দ, প্রোস অ্যান্ড কনস ভালো মন্দ, আরেকটা হলো কজ অ্যান্ড ইফেক্ট, আরেকটা কি কারণ ও প্রভাব, আর এটা কি ভালো মন্দ, ভালো ও মন্দ, এই 2 টাইপের সাধারণত আসে। এখন ভালো মন্দ কি, সাপোজ তোমার আসলো যে কম্পিউটার, ইউজ অফ কম্পিউটার বা ইউজ অফ মোবাইল ফোন, ইউজ অফ সোশ্যাল মিডিয়া, তখন কিন্তু কি এগুলো হচ্ছে ভালো মন্দ। আগে হচ্ছে ভালো দিকটা তোমরা প্রকাশ করবা, যে আমাদের সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন আমাদের কি কি কাজে লাগে, আমাদের দৈনন্দিন জীবনকে, আমাদের কমিউনিকেশন সিস্টেমকে, ইন্টারনেট সিস্টেমকে কীভাবে সহজ করে ফেলেছে, এটা হচ্ছে ভালো দিকটা আগে বলবা, তারপরে সবসময় কি খারাপের দিকটা বলবা। ওকে, খারাপের দিকটা কি, যে মোবাইল ফোনে আমরা আসক্ত হয়ে যাচ্ছি, আমাদের ভ্যালুয়েবল টাইম কিল হচ্ছে, আমাদের কি লেখাপড়ার ক্ষতি হচ্ছে, এগুলো কি মন্দ সাইডটা। এইরকম করে দেখো। তারপর আরেকটা হচ্ছে কি, আরেকটা সাইডে হচ্ছে কারণ ও প্রভাবটা যেমন আমি বলতে পারি যে এই যে ডিফরেস্টেশনের ক্ষেত্রে কারণ ও প্রভাবটা তোমার যায়, কিন্তু যেমন ডিফরেস্টেশনের কারণগুলো কি কি, যে গাছ নিধন করলে ডিফরেস্টেশন হয়, তারপরে গাছ নিধন কীভাবে হচ্ছে এগুলো একটু বলবা, যে মানুষ ফার্নিচার বানানোর জন্য, জ্বালানি করার জন্য বিভিন্ন কারণে তারা গাছ কেটে ফেলতেছে,
কিন্তু তারপরে হচ্ছে এটার প্রভাবটা কি, প্রভাবটা দিবা যে ডিফরেস্টেশনের কারণে কি কি প্রভাব পড়তেছে, এটা দিয়ে আস্তে আস্তে শেষ করে দিবা। ওকে, সুতরাং ভালো মন্দ আর কজ ইফেক্ট এটা একটু খেয়াল রাখবা। তারপর ট্রি প্লান্টেশন, তারপর দেখো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কি কজ অ্যান্ড ইফেক্টে পড়ে। কজ অ্যান্ড ইফেক্ট কি, যে এটার কারণগুলো কি কি, এটা কারণগুলো কি কি এবং এর প্রভাবটা কি, এগুলো দিয়ে তুমি শেষ করে দিবা। তারপর ফিমেল এডুকেশন, তারপরে হচ্ছে ফোক মিউজিক, লোকসঙ্গীত, তারপর আওয়ার ভিক্টরি ডে, আমাদের কি বিজয় দিবস, তারপরে প্রাইস হাইক, কি দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি ওইটা, এই যে দ্রব্যমূল্যের দাম কি কজ অ্যান্ড ইফেক্ট, এটার কারণগুলো কি কি, এটার প্রভাব কি। তারপর ড্রাগ এডিকশন, এটার কারণ প্রভাব। তারপর রোড অ্যাক্সিডেন্ট। তারপর দেখো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এগুলো হচ্ছে এই পিসটা আমি দিয়ে দিয়েছি যদিও, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। হ্যাঁ, এটার কি, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট হয়, আবার ভালো মন্দ হয়। দেখো ভিলেজ লাইফের কিছু ভালো দিক আছে, হ্যাঁ খারাপ দিকও আছে, আবার সিটি লাইফেরও কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। তারপর আর্লি রাইজিং, আর্লি রাইজিংয়ের কি কজ ইফেক্ট, ভালো দিক মন্দ দিক, মন্দ দিক নাই বললেই চলে, আর্লি রাইজিংয়ের কোনো মন্দ দিক নাই। এখানে তুমি কজ ইফেক্ট বা তোমার মতো যে জেনারেল যে অ্যান্সারগুলো আছে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবা, সকল কিছু মিক্স আপ করে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর জুলাই আপরাইজিং, এই দুইটা হচ্ছে কি যে সমসাময়িক টপিক দেখে আমরা এই দুটাও দিয়ে দিয়েছি, কারণ বলা যায় না যে আসতে পারে। এখন এটা আসার সম্ভাবনা কম, কিন্তু এটা আসার সম্ভাবনা বেশি। ওকে, এই হচ্ছে সাধারণত কিছু কিছু কমন কিছু জিনিস যেগুলো থেকে বারবার আসে। এখানে দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া আসতে পারে, দ্য ইউজ অফ মোবাইল ফোন আসতে পারে, দ্য ইউজ অফ কম্পিউটার আসতেই পারে। ফ্রি হ্যান্ড রাইটিং যদি আসে তাহলে সিম্পলি কি করবা, ওই যে শুরুতে যে আমরা কি করেছি, তোমাদের যে কিছু নিয়ম শিখিয়ে দিয়েছি ওই নিয়মগুলো ফলো করে অ্যান্সার করে দেবা, দ্যাটস ইট, শেষ, আর কিচ্ছু লাগবে না। ওকে ভাইয়া, এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের ক্লাস। আশা করছি ক্লাসটা করে তোমরা উপকৃত হবে। জাস্ট নোটটা করে রাখো, এক্সামের আগে দেখে যাও, আর কিছু লাগবে না। আর যে সাজেশনগুলো দিলাম ওগুলো হালকা করে দেখে যাবা। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ও আরেকটা কথা, যে বিস্তারিত যে প্রত্যেকটা প্যারাগ্রাফ, আরও অনেক অনেক প্যারাগ্রাফ কিন্তু আমাদের কোর্সের যেই ইবুকটা আছে ইবুকেই পেয়ে যাবা। ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।